আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 11 এর অনুশীলনী 2 এর থেকে কয়েকটি সমস্যার সমাধান করা। তো 11 এর 2 এ আজকে আমরা যেটা শিখব সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা আগের পর্বগুলোতে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেরকম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অথবা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি আমরা জানি যে কীরকম, যে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তুমি যদি s × s - b s - c সূত্রটা প্রয়োগ করো তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারো। কিন্তু এই পদ্ধতিগুলো ছাড়াও, অর্থাৎ আমরা জেনারেল ম্যাথের 16 অধ্যায়ের পরিমিতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো ছাড়াও স্থানাঙ্ক জ্যামিতিতে একটা বিশেষ কৌশলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আছে। আমরা আজকে সেই সূত্রটা প্রথমে দেখব, তারপর সেই সূত্র প্রয়োগ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে এই সূত্রটাই সবচেয়ে বেশি ইউজ করব, যেহেতু এটা সহজ। তো এই সূত্রটা পুরা প্রমাণ আমি দিব না, তোমরা বইয়ে প্রমাণটা দেখে নিবে। এটা ট্রাপিজিয়ামের সূত্রের সাহায্যেই এই সূত্রটা প্রমাণ করেছে। অর্থাৎ এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে যে সূত্রটা নির্ণয় করব, যে সূত্রটা প্রয়োগ করব, যে সূত্রটা শিখব, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রের সাহায্যেই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা হয়েছে। তো সেটা কীরকম, সেটা মনে করো তুমি এরকম, যে একটা বিন্দু মনে করো এ, তার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আরেকটা বিন্দু তার স্থানাঙ্ক মনে করো x2 y2, আরও একটা বিন্দু মনে করো c, তার স্থানাঙ্ক x3 y3। কেমন? তিনটা মনে করো প্রথম চতুর্ভাগে আছে, একটা গ্রাফ পেপারের প্রথম চতুর্ভাগে আছে। তাহলে এই তিনটা বাহু নিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়, এটার নাম ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি। এখন তার ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করব, অর্থাৎ এই সূত্রটা কিভাবে প্রয়োগ করব, খুব ভালো করে দেখো। অর্থাৎ আমরা তিনটা বিন্দু জানি, তিনটা বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব। শোনো, ত্রিকোণমিতিতে কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা জানি ত্রিকোণমিতিক কোণগুলো যদি ক্লকওয়াইজ করে তখন ঋণাত্মক হয়, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ করলে কি হয়? এই যে আমাদের গড়িটা এই দিকে যায়, এই যে এদিকে, এই যে এদিকে, এইদিকে, এটাকে বলা হয় ক্লকওয়াইজ। আবার এইটার বিপরীত যেভাবে ঘোরায় এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ এই যে লাল কালি দিয়ে চিহ্নিত করেছি এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, আর কালো কালি দিয়ে চিহ্নিত করেছি যেভাবে ঘোরায় এটাকে বলা হয় ক্লকওয়াইজ। তো আমরা কি করব, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তো তিনটা বিন্দু লাগবে, সেই তিনটা বিন্দুকে আমরা একটা গ্রাফ পেপারে বসাবো। গ্রাফ পেপারে বসিয়ে বিন্দুগুলোকে এ বি সি বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করব। ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করব, বিপরীত দিকে বিবেচনা করে পাই, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ বিবেচনা করে পাই। তো অ্যান্টি ক্লকওয়াইজ বিপরীত যদি তুমি বিবেচনা করো তাহলে এখানে প্রথমে এখান থেকে যদি শুরু করো, প্রথমে তুমি এ বিন্দু পাবে, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ করলে বি পাবে, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ করলে সি পাবে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ করলে ওই আগের অবস্থানে ফেরত আসবে। এ বিন্দু থেকে আমি যদি শুরু করি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ করলে প্রথমে এটাতে আসবো, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ করলে এটাতে আসবো, আবার এইটাতে আসবো। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রে প্রথমে হাফ হবে, হাফ হয়ে আমরা যদি এই এ বিন্দু থেকে শুরু করি, এই এ বিন্দুর যে স্থানাঙ্ক আছে, ওয়াই স্থানাঙ্ক আছে, সেটা এরকম খারাপভাবে লিখবো, এটাকে আমরা কলাম বলতেছি, একই কলামে লিখবো। তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ যে বিন্দুটা পাবো, এখানে বি থাকবে এমন কোনো কথা নাই, এটা যে বিন্দু হবে হোক, অ্যান্টি ক্লকওয়াইজ প্রথমে যে বিন্দু পাবো সেটা তারপরে বসাবো, তার স্থানাঙ্ক মনে করি x2 y2। তারপরে যেটা পাবো, এখানে সি বিন্দু থাকবে এমন কোনো কথা নেই, যে বিন্দু থাকে সেটা আমরা বসাবো একটা কলামের আকারে, অর্থাৎ একটা স্তম্ভের আকারে। আবার যেখান থেকে শুরু করেছি সেটা লিখব, সেটা লিখে আমরা এই যে দণ্ডায়মান রেখাটা শেষ করে দিব। এটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হাফ
প্রথমে প্রথম বিন্দুর স্থানাঙ্ক মানে একই কলামে লিখতে হবে, তারপরে অ্যান্টিক্লকওয়াইজ তারপরের বিন্দুর স্থানাঙ্ক একই কলামে লিখতে হবে, তারপরে বিন্দুর স্থানাঙ্ক একই কলামে লিখতে হবে, তারপরে যেখান থেকে শুরু করেছিলাম সেটা লিখতে হবে। এটা নির্ণায়ক না, আমরা অনেক সময় অনেকে নির্ণায়ক বলে ফেলি না, নির্ণায়কে যতগুলো রো থাকে ততগুলো কলাম থাকে। এখানে আমি দেখতেছি এখানে কলাম আছে 4টা, রো আছে 2টা, সুতরাং এটা নির্ণায়ক হবে না। নির্ণায়ক হওয়ার শর্তই হলো যতগুলো রো থাকবে ততগুলো কলাম থাকবে। তবে এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা টেকনিক, আমরা টেকনিকটা মনে রাখবো। এখন এগুলো বসিয়ে মান কিভাবে নির্ণয় করব, দেখো মান কিভাবে নির্ণয় করব। হাফ সেকেন্ড ব্র্যাকেট দাও, একটু মনোযোগী হবে। এই যে প্রথমটার সাথে কোনাকুনিভাবে এটা গুণ হবে, যোগ দ্বিতীয়টার সাথে কোনাকুনিভাবে এটা গুণ হবে, যোগ তৃতীয়টার সাথে কোনাকুনিভাবে এটা গুণ হবে। কি হবে দেখো, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 ফার্স্ট ব্র্যাকেট হবে, এরপরে বিয়োগ। এটা সূত্রের, এই সূত্রটা একটু টেকনিক্যালি তোমাকে মনে রাখতে হবে যে প্রথমটার সাথে কোনাকুনিভাবে তারপরেরটার সাথে কোনাকুনিভাবে তারপরটা, এই দুইটা বাদ যাবে, আবার বিয়োগ দিয়ে নিচের দিকে উঠতে হবে। এখন একবারে প্রথমটার সাথে কোনাকুনিভাবে উপরে পরেরটা, প্রথমটার সাথে কোনাকুনিভাবে পরেরটা, আবার তৃতীয়টার সাথে কোনাকুনিভাবে এটা। তার মানে কি হয়, y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1 ফার্স্ট ব্র্যাকেট শেষ। তারপর যোগ বিয়োগ করলে যে রেজাল্টটা হবে সেটাই হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা কিভাবে কাজ করব, প্রথমে আমরা বিন্দুগুলো একটা ছক কাগজে বসাবো, 3টা বিন্দুই থাকবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে 3টা বিন্দু থাকবে। তো প্রথমে আমরা যে কোনো একটা বিন্দু ধরবো, তারপরে অ্যান্টিক্লকওয়াইজ যে বিন্দুটা থাকবে সেটাকে দ্বিতীয় বিন্দু ধরবো, তারপরে অ্যান্টিক্লকওয়াইজ যে বিন্দুটা থাকবে সেটা তৃতীয় বিন্দু থাকবে, তারপর আবার প্রথম বিন্দুতে ফেরত আসবো আমরা। তো সূত্রটা কিভাবে, প্রথমে হাফ হবে, প্রথম বিন্দুর x স্থানাঙ্ক y স্থানাঙ্ক দিয়ে একটা কলাম তৈরি করব, তারপরেরটা হলো দ্বিতীয় বিন্দুর x স্থানাঙ্ক y স্থানাঙ্ক, তারপরের বিন্দুর x স্থানাঙ্ক y স্থানাঙ্ক, আবার যেখান থেকে শুরু করেছি সেটা। তো এটার মান কিভাবে নির্ণয় করব, প্রথমটার সাথে অর্থাৎ প্রথম রোয়ের প্রথম কলামের সাথে দ্বিতীয় রোয়ের দ্বিতীয় পদটা, এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ বিয়োগ, আবার প্রথমটার সাথে উপরের প্রথমটা বাদ দিয়ে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপর হয়ে যাবে। চলো আমরা একটা কাজ করে ফেলি, একটা কাজ করে ফেললে এটা মানে সূত্রটার থিওরিটিক্যাল না, যত মানে কেমন কেমন লাগে, কাজ যখন করব দেখবে যে অনেক ভালো লাগবে। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এ বিন্দু বি বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ বিন্দুগুলো দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা আজকের পর্ব থেকে এরপরে যতগুলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব সবগুলোতে এই সূত্রটা প্রয়োগ করব। এটা আসলে অত্যন্ত সহজ একটা সূত্র। তো আমরা প্রথমে প্রদত্ত বিন্দুগুলো লিখে ফেলি। প্রদত্ত বিন্দুগুলো হচ্ছে শিক্ষার্থীরা A52, তারপরে B16 এবং C-2 -3। তো সূত্র প্রয়োগ করার শর্ত হলো এটা গ্রাফে আঁকতেই হবে। তো আমরা সেইটাই লিখতেছি, xy সমতলে বিন্দুগুলো স্থাপন করে পাই, xy সমতলে বিন্দুগুলো স্থাপন করে পাই। তো বিন্দুগুলো স্থাপন করি, আমরা একটা গ্রাফ আঁকি, আমরা একটা রাফ গ্রাফ আঁকি। তুমি পরীক্ষার খাতায়ও রাফ গ্রাফ আঁকতে পারবে, একেবারে হুবহুব গ্রাফ নিতে হবে এমন কোনো কথা নেই। এরকম একটা খাতায় রাফ গ্রাফ নিয়ে স্কেল দিয়ে তুমি এঁকে ফেললেও হয়ে যাবে। তো আমরা প্রথমে 52 বসাই, 1 2 3 4 5 1 2, এটা হলো 52, A52। এরপরে শিক্ষার্থীরা B16, এই 1 1 2 3 4 5 6, B হলো 16। এরপর শিক্ষার্থীরা -2 -3, তো 1 2 -3 যেহেতু নিচে যাবে 1 2 3, তো এটা হলো C-2 -3। তো আমরা বিন্দু তিনটা যোগ করে দিই। এইখানে ওই কথাটা লিখতে হবে, বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই।
এই কথাটা লিখতে হবে কিন্তু বিবেচনা করে পাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু প্রথমে শিক্ষার্থীরা হাফ লিখে দিবে এখন আমরা এরকম একটা গঠন করব তো হাফ লেখার পর আমরা এ থেকে শুরু করি এর এক্স স্থানাঙ্ক 5 ওয়াই স্থানাঙ্ক 2 5 2 লিখি তারপরে এন্টিক্লকওয়াইজ যে বিন্দুটা পাবো তুমি তাহলে এন্টিক্লকওয়াইজ গুললে এই দিক থেকে এসে সেটা কত 16 তারপরে এন্টিক্লক করে আসলে সি -2 হ্যাঁ তোমার এইটাতে এবিসি মিলে গেছে অনেক সময় মিলবে না অনেক সময় হয়তো দেখবে যে সিটা আগে এসেছে বিটা পরে লিখেছে তখন সিটা আগে লিখতে হবে বিটা পরে লিখতে হবে না হলে এটা ভুল হবে অশুদ্ধ হবে তারপর আবার প্রথম বিন্দুতে ফেরত যাও 5 2 তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেল এখন আমরা শেষ করি এবার এর মান নির্ণয় করি হাফ তো সেকেন্ড ব্র্যাকেট প্রথমে এই 5 দিয়ে ওই যে দেখো প্রথমটার সাথে দ্বিতীয় রো এর দ্বিতীয়টা 6 5 6 5 × 6 যোগ 1 এর সাথে হবে -3 যোগ -2 এর সাথে হবে 2 তাহলে এটা শেষ এবার বিয়োগ আমরা এটা মুছে দিই বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট আবার এখান থেকে উঠো 2 এর সাথে কত গুণ হবে 1 2 × 1 প্লাস আবার 6 এর সাথে কত -2 প্লাস 6 এর সাথে -2 এই দেখো এই 6 এর সাথে -2 তাহলে -3 এর সাথে কত 5 -3 এর সাথে 5 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট তো ইকুয়াল টু হাফ 5 6 30 প্লাস প্লাসে মাইনাসে -3 ওকে 3 -4 2 -12 -50 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইকুয়াল টু হাফ তো 30 এটা হচ্ছে 30 ওটা হচ্ছে 7 30 থেকে যদি 7 চলে যায় থাকবে শিক্ষার্থীরা 23 মাইনাস এটা হলো 12 যোগ 15 12 যোগ 15 সমান হয় 27 27 থেকে 2 গেলে 25 এটা মাইনাসটা কি হয়ে যাবে প্লাস তাহলে কি হয় 25 5 3 8 4 কত 2 4 বর্গ একক এটাই হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এখন তুমি চিন্তা করো এর আগের পর্বে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে রুট s * s - s - b s - এর সূত্র প্রয়োগ করছিলাম তার থেকে এটা অনেক সহজ না হ্যাঁ তার থেকে এটা অনেক সহজ তো শিক্ষার্থীরা এখন আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে তার সূত্র শিখব এটার সাথে এটারও মিল আছে আমরা দুটোটা একসাথে শিখিয়ে ফেলছি যাতে এই অনুশীলনীর অন্য কাজগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারি তাহলে আমরা একই সাথে চতুর্ভুজের ক্ষেত্রফলও নির্ণয় করা শিখে ফেলি তো শিক্ষার্থীরা ত্রিভুজের যেমন 3টা বিন্দু থাকবে চতুর্ভুজের বিন্দু থাকবে কয়টা 4টা তো এখানেও মনে করো ডি একটা বিন্দু x2 y2 তো তোমাকে কি করতে হবে এটাও এবিসিডি হবে তোমাকে প্রথমে গ্রাফ পেপারে ওই যে বিন্দু চারোটা লিখতে হবে অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখতেছি আমরা তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্র জানি ওগুলো তো ঠিক আছে এক বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করলে হয়ে যায় দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে কিসের ক্ষেত্রফল হয়ে যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যায় সামান্তরিকের যদি ভূমি জানি সমান্তরাল দুই বাহুর লম্ব দূরত্ব যদি জানি ভূমির সাথে লম্ব দূরত্ব গুণ করলে এর ক্ষেত্রফল বের করা যায় কিন্তু আয়তক্ষেত্র হোক বর্গক্ষেত্র হোক সামান্তরিক হোক রম্বস হোক তার ক্ষেত্রফল নির্ণয় করার এখন কিছুক্ষণ আগে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শিখিয়েছি সেরকম একটা সূত্র আছে আমরা সেটাও শিখব সেটার প্রমাণও বইয়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এটা একটা মানে মনে রাখার খুব সহজ টেকনিক চলো আমরা দেখি আমরা কি করব এ বি সি ডি বিন্দুগুলোকে গ্রাফ পেপারে স্থাপন করব শিক্ষার্থীরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মতো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়েও আমরা বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি করে নিব বিবেচনা করে নিব তো বিবেচনা করে নিয়ে আমরা যখন এবিসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করব সেটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের মতো প্রথমে আমরা একটা বিন্দু থেকে শুরু করব মনে করে এ থেকে শুরু করলাম তারপরে এটা হবে x2 y2 এরপরে হবে x3 y3 এরপরে হবে x4 y4
এরপরে হবে যেখান থেকে শুরু করেছিলাম সেটা, প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, যেখান থেকে শুরু করেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফলের মতো। তো এখন কি হবে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সময় যা করেছিলাম এখানেও ঠিক তাই, এই প্রথমটার সাথে দ্বিতীয়টা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ x1 এর সাথে y2, x2 এর সাথে y3, x3 এর সাথে y4, x4 এর সাথে y1। আবার বিয়োগ হবে, বিয়োগ হয়ে শিক্ষার্থীরা ত্রিভুজের ক্ষেত্রফলের মতো প্রথমটার সাথে এটা, দ্বিতীয়টার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে কি রকম হয় যে x2 এর সাথে y1 যোগ y2 এর সাথে x3, y3 এর সাথে x4 এবং y4 এর সাথে x1 হয়ে গেল। অর্থাৎ আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের সময় যেমন এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা বিয়োগ, আবার নিচেরটার সাথে এটা বিপরীত দিকে, এটা এটা এটা, বাস শেষ। তাহলে আমরা একটা কাজ করলে বুঝে ফেলবো যে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ চতুর্ভুজটার 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চতুর্ভুজের কোনো বিন্দুগুলো যদি দেওয়া থাকে, নাম নেওয়া না থাকলে আমরা মনে করে নিব, মনে করি এটা হলো 1 4, ওইটা হলো b4 -4 × 3, এটা হলো c1 -2, আর একটা হলো d4 0। তো xy সমতলে আমরা বিন্দুগুলো স্থাপন করি, xy সমতলে বিন্দুগুলো স্থাপন করে পাই, বিন্দুগুলো স্থাপন করে পাই। তো বিন্দুগুলো স্থাপন করি, আমরা একটা গ্রাফ আঁকি, গ্রাফ রাফ আঁকলেও হবে অথবা ফাইনাল করে আঁকলেও হবে, কোনো অসুবিধা নেই, রাফ আঁকলে কোনো অসুবিধা হবে না, ওয়াইও ওয়াই ড্যাশ, অর্থাৎ এইরকম। আমরা প্রথমে 1 4, তো 1 1 2 3 4, 1 2 3 4, এটা 1, এটা হচ্ছে 1 4। এরপরে শিক্ষার্থীরা -4, 1 2 3 4, -4 +3, 1 2 3, এটা b, -4 +3। এরপর শিক্ষার্থীরা +1 -2, এই যে +1 -2। এরপর ডি হলো 4 0, 1 2 3 4, ডি হলো 4 0। তাহলে এই যে 4টা, এই যে 4টা, এটা 0, তাহলে এই এ বি সি ডি। তো এখানেও একই কথাটা লিখতে হবে, কি এই বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কথাটা লিখতে হবে, বিপরীত দিকে বিবেচনা করে পাই। তো শিক্ষার্থীরা প্রথমে আমরা ওই কথাটা লিখবো, ABCD এর ক্ষেত্রফল সমান 2/1। এবার আমরা বিন্দুগুলো লিখে ফেলবো, চলো বিন্দুগুলো লিখে ফেলি। আমরা অ্যান্টিক্লকওয়াইজ যাওয়া শুরু করব। প্রথমে আমরা এ থেকে শুরু করি, এইটা থেকে 1 4, এরপর অ্যান্টিক্লকওয়াইজ গেলে b -4 3, এরপর যদি আমরা অ্যান্টিক্লকওয়াইজ যাই c 1 -2, এরপরে d, এরপর যেখান থেকে শুরু করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফলের মতোই। তো এবার শিক্ষার্থীরা দেখো, এখন আমরা খুব সহজে করে ফেলবো। 1 এর সাথে 3 গুণ হবে, -4 এর সাথে -2 গুণ হবে, 1 এর সাথে গুণ হবে 0, 4 এর সাথে 4 গুণ। তাহলে কি হয়, 1 এর সাথে যদি আমরা 3 গুণ করি 3 প্লাস প্লাস 8 হয়ে যাবে, 1 এর সাথে 0 গুণ করলে 0, 4 এর সাথে 4 গুণ করলে 16 বিয়োগ। এবার দেখো 4 এর সাথে -4 -16, 3 এর সাথে 1 3, -2 এর সাথে +4 -8, 0 এর সাথে 1 0। তো এখন কি হয়, 8 শিক্ষার্থীরা এরপরে কি হয়, 8 এ 3 11, 8 এ 3 11, 11 এর সাথে যদি 16 যোগ করি হয় 27। তো এটা হবে 16 আর 8 এ 24, 24 থেকে 3 গেলে 21, বড়টার আগে মাইনাসটা প্লাস হবে 21, কি হয় হাফ, 7 রেখে 8, তো 4 বর্গ একক। এটাই হলো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এর পরবর্তী যে সমস্যাগুলোতে থাকবে, এখানে যখন চতুর্ভুজ আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে তখন আমরা এই দুই প্রকার সূত্র প্রয়োগ করব। এবং আমরা পরীক্ষায় যদি কোনো কিছু বলা না থাকে তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই দুইটা সূত্র ইউজ করব এবং দুটোটা সূত্র খুবই সহজ। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা তোমরা যে দেখেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের আগামী ভিডিওগুলিও তুমি দেখবে এটা প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।